খুবই রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে আমার সাথে। সেটা হচ্ছে ভূত এফএম-এর দ্বিতীয় পর্ব শেষ করার পরে আমার বাবা-মা ঢাকার বাইরে যান এবং তখন পুরো বাসাটায় আমি একা। এটা মাত্র কয়েকটা দিন আগের ঘটনা। আমি জানি না যে আমারটা ভয় লাগবে কিনা, কিন্তু ওই সময় সিচুয়েশনটা আমি বুঝাতে পারবো না। মানে এই মুহূর্তে কথা বলতে গিয়ে আমার গলা শুকিয়ে আসছে। তো আমি রাত্রেবেলায় একা একা আছি এবং আমি মনে করছি যে একটু মুভি-টুভি দেখবো। দেখার পরে তারপরে সেহেরি পর্যন্ত হয়তো সময়টা যাবে, তারপরে হয়তো সেহেরিটা খেয়ে ঘুমিয়ে যাব এবং পরের দিন অফিস। রাত কয়টা হবে, 12টা 12:30 এরকম। এবং সেই মুহূর্তে ঘরের মধ্যে আমি মনে করলাম যে আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু 12:30 বেজেই গেছে, লাইট অফ করে দেই, মুভিটা চলতে থাকুক, আমি মুভিটা দেখতে দেখতে ঘুমিয়ে যাই। আসলে এখানে আমি গল্প বলার কেউ না, কিন্তু আমার গল্পটা খুবই বলতে ইচ্ছে করছে, কারণ আমি এখনো পর্যন্ত এই গল্পটা কারোর সাথে শেয়ার করিনি। তো বেশ ঘরের মধ্যে তখন অন্ধকার এবং শুধুমাত্র মুভির যে টিভি থেকে যে আলোটা আসছে সেই আলোটা। হঠাৎ করে আমি শুয়ে নাই, বসেই আছি। হঠাৎ করে দেখলাম যে একটা আলোটা কিরকম আমি একটু বুঝাই। সেটা হচ্ছে যে অনেকটা ওই যে ভাঙা আয়নার কাঁচ রোদের ঠিক মানে সূর্যের দিকে ধরে তারপরে কোনো দিকে ঘোরালে যেরকম একটা প্রতিবিম্বের সৃষ্টি হয়, ঘরের মধ্যে সেই রকম একটা আলো ভাঙা। এবং আজকে মানে কি বলবো, সুমন ভাই এখানে নাই। সুমন ভাই যেরকম একটা বর্ণনা দিয়েছিলেন অনেকটা ওই ধরনের, লাইক ম্যাচ বাক্সের মতোই সাইজটা হবে, এরকম একটা আলো আমার ঘরের বাম পাশ থেকে ডান দিকে চলে যায়। এবং ডান দিকে হচ্ছে তখন ডান দিকে আমার দরজা এবং বারান্দা, সেখানে চলে যায়। আমি পুরোপুরি ভাবলাম যে আচ্ছা এরকম কিছু একটা হতে পারে, লাইক যে ঘরের মধ্যে আমি আছি, হয়তো মুভির কোনো একটা সিন আমি দেখেছি এবং সেই সিনটা হয়তো আমাকে ডিস্টার্ব করছে। আমি তাড়াতাড়ি রিওয়াইন্ড করলাম। রিওয়াইন্ড করার পরে দেখলাম খুব মনোযোগ দিয়ে ঘরের মধ্যে আবার সেই ঘটনাটা ঘটে কিনা। খুবই আশ্চর্যের ব্যাপার, ঘটেনি। সেকেন্ড টাইমে মনে করলাম যে আমার তাহলে একদম ভুল দেখেছি, হয়তো এরকম মানে কি বলবো, আমার টায়ার্ড ব্রেইন কোনো ভুল সাজেশন দিচ্ছে, এটা তো হতেই পারে না। দ্বিতীয়বার আবারও হলো এবং ঠিক আমার হাতের কাছে যখন মোবাইল ফোনটা ছিল এবং মোবাইল ফোনটার ওপর থেকে আলোটা সরে গেল আবারও ডান দিকে। আমি ততক্ষণে মোটামুটি ভয় পেয়ে গেছি। থার্ড টাইমে মনে করলাম যে এবার আমি দেখবো যে কি হয়। এবং সেই সময় যে ঘটনাটা ঘটলো, আমি একদম স্পষ্ট দেখলাম আমার টিভির পেছন থেকে আলোটা বাম দিক থেকে ডান দিকে চলে গেল। আমি খুবই অবাক হয়ে আমি দ্রুত সেই সময় ঘর থেকে বারান্দায় বেরিয়ে গেলাম। এবং বারান্দায় বেরিয়ে যাওয়ার সময় যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে আমার একবার মনে হলো, আচ্ছা আমি যে সমস্ত বিভিন্ন ভূতের মুভিটা দেখি, ভূতের মুভি দেখার সময় আমি সবসময় ভাবি আচ্ছা এরকম ঘটনা ঘটলে কেন ওরা বাইরে বেরিয়ে যায়, বাইরে বেরোয় বলেই তো ঘটনাটা ঘটে এবং ভয়ঙ্কর সিচুয়েশনটা ঘটে। কিন্তু ওই সময় না আসলে কন্ট্রোল থাকে না, কোনো মানে নিজের প্রতি কোনো ধরনের কোনো কন্ট্রোল থাকে না। আমি কেমন মানে কি বলবো যে একদম পুরোপুরি একটা ঘোরের মধ্যে ঘর থেকে বেরিয়ে বারান্দায় বাইরে গেলাম, নিচে তাকালাম, তাকিয়ে দেখলাম যে কোনো বাসায়, আমার চারপাশে যে সমস্ত ফ্ল্যাটগুলো রয়েছে, কোনো বাসায় কোনো ধরনের কোনো আলো জ্বলছে না, কোথাও কোনো আলো নেই। বৃষ্টি হচ্ছে, আমার ঘরটা হিউমিডিটি বেশি ছিল, বৃষ্টি থামার সময় অনেক গরম ছিল, কিন্তু সেই মুহূর্তে ভয়ঙ্কর রকমের ঠান্ডা। এবং ভালো করে চেক করে দেখেছি, না ফ্যান চলছে না, কোনো কিছু না। আমার কাছে মানে খুবই ভয়ঙ্কর লাগছিল। এবং বাইরে যখন দেখলাম যে সবকিছু অন্ধকার, তখন আমার কাছে সন্দেহ হলো। আমি আবার ঘরের ভেতরে দ্রুত চলে আসলাম এবং ঘরের ভেতরে আসার পরে যেটা হলো সেটা হচ্ছে যে হঠাৎ করে একটা আওয়াজ শুনলাম। আওয়াজটা কিরকম টাইপের, মানে অনেকটা যে উলফরা ডাকলে যেরকম হয়, ভুল হতে পারে, বা একটা মহিলার কান্নার মতো এরকম একটা ঘটনার একটা আওয়াজ আমি শুনতে পেলাম। এবং আমার কাছে ভালো করে যখন শুনতে চেষ্টা করলাম তখন বললাম না এটা মানে কুকুরের ডাক। একটু পরে দেখলাম যে না, সাউন্ডটা ধীরে ধীরে কর্কশ হচ্ছে। আমি আর কিছু ভাবতে পারিনি, আমি কতক্ষণ ভেবে বসেছিলাম জানি না। আমার যখন মানে কি বলবো যে তারপরে একটু পরে দেখলাম যে সবকিছু ঠান্ডা, সবকিছু অন্যরকম হয়ে গেছে। আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে পানি খেলাম, সবগুলো বাতি জ্বালিয়ে দিলাম বাসার এবং ঘুমাতে চেষ্টা করলাম। এভাবেই কিভাবে সকাল হয়েছে আমি জানি না। পরের দিন সকালবেলায় আমি আমার বাসার দারোয়ানকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এরকম সময় গতকালকে কি কারেন্ট গিয়েছিল এই আশেপাশে? আমার ঘরে মানে ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার ঘরে কিন্তু ওই সময় টিভি চলছে, ডিভিডি প্লেয়ারে মুভি চলছে, আমি দেখছি চারিদিকে অন্ধকার। আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা এরকম কোনো ঘটনা ঘটেছিল নাকি কালকে রাত্রে, কি এই সময় কারেন্ট ছিল না বা এরকম কিছু? সে বলে যে না, কারেন্ট ছিল তো সব জায়গায়। তাহলে আমি যেটা দেখলাম বাইরে সেই ঘটনাটার অর্থ কি, আর ঘরের ভেতরে যে ঘটনাটা ঘটছিল সেই ঘটনাটির অর্থ কি? অর্থাৎ আমরা সত্যিই কি জানি ঠিক
কোন সিচুয়েশনে আমরা আছি বা আমাদের চারপাশে কোন ঘটনাগুলো ঘটছে? আমার নাম সর্দার নিয়ামুল ইসলাম, আমার নিকনেম সুমন। রাইট। এটা ছিল 2008, মাসটা ছিল ফেব্রুয়ারি। 5 তারিখ আমার মা মারা যান। ওকে। 7 তারিখের ঘটনা। আমি মাগরিবের নামাজ পড়ে কবরখানে আমার মায়ের কবর জিয়ারত করতে গিয়েছি। সবাই বলে ওই সময়টায় কবরখানায় যাওয়াটা ঠিক না, কারণ ওই সময়টা ফাঁকা থাকে চারিদিক, আর সময়টা ফেব্রুয়ারি যেহেতু সন্ধ্যার বেশ আগেই হয়ে গিয়েছিল। এটা ছিল আমার হোম ডিস্ট্রিক্ট খুলনাতে আমাদের মহল্লা একটা বড় কবরখানা আছে। আচ্ছা। কবরখানাটা বেশ বড়। কবরখানাটার মধ্যে 2-3টে আছে মেইন লেন, আর কিছু আছে সাব লেন, যেগুলো দিয়ে একেবারে কবরের কাছে পর্যন্ত গিয়ে কবর জিয়ারত করা যায়। আমার মায়ের কবরটা বেশ ভেতরে, একেবারে পশ্চিম কোণার দিকে। তো আমি নামাজ শেষ করে ওখানে গিয়েছি জিয়ারতের জন্য। কেউ নেই, অন্ধকার, ফাঁকা চারিদিক। কবরখানার ভেতরে কিছু আলো টিম টিম করে জ্বলছে। জিয়ারত শেষ করে আমি ফিরে আসছি মায়ের স্মৃতি নিয়ে। হঠাৎ কান্নার শব্দ। আমি যত এগোচ্ছি কান্নার শব্দটা যেন ততই আমার কাছে চলে আসছে। আমি অবাক হচ্ছি এই জন্যে, কান্নাটা মেয়ের কান্না। কবরখানায় মেয়ে এই সময় কেন কাঁদবে? আমি বুঝতে উঠতে পারছি না। আমি যত এগোচ্ছি কান্নার শব্দটা ততই প্রখর হচ্ছে, যেন আমার কানের কাছে আসছে। আমি ভয় পাচ্ছি, কিন্তু থেমে থাকিনি। ভাবলাম হয়তো আমার কানে শোনার ভুল, আমাকে দ্রুত পেরিয়ে যেতে হবে এই পথটুকু। আমি আরো জোরে হাঁটছি, আরো দ্রুত হাঁটছি, কিন্তু শব্দ যেন ততই আমার কানের কাছে আসছে। হঠাৎ মনে হলো শব্দটা আমার থেকে খুব বেশি দূরে নয়, এই 7-8 হাত হবে। আচ্ছা, তাকিয়ে দেখি একটা কবর, তার চারিদিকে যে বাঁশ দিয়ে ঘেরা থাকে, সেই ঘেরাটা দাঁড়িয়ে একটা মেয়ে, কিন্তু তার পরনে কোনো ভালো পোশাক আশাক নেই, পাগলের মতো তার গায়ের পোশাক। তার চুল উস্কো খুস্কো, যেন অনেকদিন চুল আঁচড়ায়নি, গায়ে ময়লা, কাঁদছে। আমি ভাবলাম হয়তো আমার দেখার ভুল কিংবা মনের ভয়। আমি দ্রুত হাঁটা শুরু করলাম, আরো দ্রুত, আরো দ্রুত। এক পর্যায়ে গিয়ে মনে হলো আমি দৌড়াচ্ছি। দৌড়াতে দৌড়াতে একবার পেছনে তাকাই, একবার সামনে, একবার পেছনে, একবার সামনে। এই করতে করতে হঠাৎ গিয়ে ঘাই খেলাম এক লোকের সাথে। লোকটার পরনে সাদা আলখেল্লা, মাথায় টুপি, মুখে দাড়ি। আমি ভাবলাম কবরখানায় যারা কবর খোঁড়ে তারা ওই কবরখানার মধ্যেই থাকে, তাদের মধ্যে কেউ একজন হবে হয়তো। আমি যখন তার সাথে গুঁতো খেলাম, সে বলল, কি ব্যাপার, আপনি এভাবে হাঁটছেন কেন? আমি বললাম যে না, ওই যে একটা শব্দ শুনতে পাচ্ছেন না, কান্নার। সে বলল, কই? বললাম ওই যে পেছনে। সে বলে, না তো। বললাম না না, ওই যে ওখানে কাঁদছে তো, একটা মেয়েকে দেখলাম। সে বলল, কই চলেন তো দেখি। আমি তাকে নিয়ে রওনা হলাম, মনের ভেতর একটু একটু ভয়। এগোচ্ছি, ওমা, কেউ নেই, ফাঁকা। যে জায়গাটায় আমি তার কান্নার শব্দটা শুনেছিলাম আর পাগলটাকে দেখেছিলাম, ওই জায়গা থেকে অত দ্রুত কবরখানা পার হয়ে যাওয়া সম্ভব না। কবরখানাটা অনেক বড়, সে নেই। আমি ভাবলাম তাহলে হয়তো আমার মনের ভুলই ছিল। আমি বললাম, কি জানি ভাই, আমি তো দেখেছিলাম। লোকটা একটু কর্কশ দৃষ্টিতে আমার দিকে তাকালো। তখন ওর চাহনিতে আমার মনে হলো আমি কার সাথে শেয়ার করছি, সে কি মানুষ, তার দৃষ্টিটা কেমন? আমি বললাম, না না না, আমার ভুল হয়েছে। আমি আরো দ্রুত পালানোর চেষ্টা করলাম। ওমা, 5-6 হাত সামনে এগোতে পিছনে তাকিয়ে দেখি সেও নেই। সে গেল কোথায়? আমি দ্রুত এসে মসজিদের উপর আছড়ে পড়লাম। আমার গা দিয়ে ঘাম ছুটছে, আমি ভয়ে কাঁপছি। মসজিদে একজনকে পাশে পেলাম, তাকে বললাম। সে বলল, না না, এটা কিছু না, এরকম হয়, আপনি চলে যান। আমি রাস্তায় বেরিয়ে একটা রিক্সা ডেকে বাড়িতে চলে আসলাম। ওকে,
আমার যেটা মনে হয় যে মানে প্রথম যে ব্যক্তি, আপনার কি মনে হয় মানে সেই ব্যক্তি কি আসলেই মানুষ ছিল বলে আপনার পরে মনে হয়েছে? মানে ভুল হতে পারে? আসলে আমি ভূত খুব একটা বিশ্বাস করি না, কিন্তু ওই ঘটনাটার পর আমার সত্যি অবাক লেগেছে যে আসলে কি এটা মানুষ ছিল না মানুষের আকৃতি ধারণ করে কেউ। এক্স্যাক্টলি, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে ওই মহিলাই তো আবার এইভাবে আপনার সামনে এসে এরকম ভাবে দাঁড়াতে আসতে পারে, সেজন্যই আমি পরে ওই লোকটার চাহনি দেখে ভয় পেয়েছি। রাইট, এবং অস্বাভাবিক ছিল নিশ্চয়ই চাহনিটা কিছুটা। হ্যাঁ, বেশ রাগ ক্রোধের একটা দৃষ্টি আমি তার মধ্যে দেখেছি। মানে বেশ সে রেগে গেছে আপনার এই আচরণের কারণে। রাইট। ঘটনাটা হচ্ছে রাজশাহীতে, আমি ক্লিয়ার না এক্স্যাক্টলি রাজশাহী না কোন ইয়েতে, বাট ওদিকেই একটা জায়গায় আচ্ছা একটা আনসার ক্যাম্প আছে। আচ্ছা, ওকে, সো আনসার ক্যাম্প আছে, তো ওখানে আনসারতে তো অনেকগুলোই ক্যাম্প আছে, তো ওখানে ওরা ট্রেনিং করে, ওদের হেডকোয়ার্টার টাইপের, মানে রিজনাল হেডকোয়ার্টার এরকম কিছু একটা সিচুয়েশন আর কি। আচ্ছা, সো ওই ক্যাম্পের ওখানে একটা বিশাল বন আছে, মানে ক্যাম্পের বাইরে আর কি। আচ্ছা, বন আছে একটা, তো এটা একদম সিরিয়াস জঙ্গল আর কি। আচ্ছা, তো ওই বনে আবার প্রচুর, যেটা আমাদের নর্থ বেঙ্গলে আছে আর কি, প্রচুর বুনো শুয়োর থাকে। হুম, ওকে। তো ওখানে একটা লেজেন্ড আছে যে ওই বনে যদি কেউ ঘুরতে থাকে রাতের বেলা এবং কোন বুনো শুয়োর যদি ওদের সামনে দিয়ে চলে যায়, ক্রস করে আর কি, মানে তোমার সামনে দিয়ে একটা শুয়োর চলে গেল, তাহলে ইউ আর ডেড। ওকে। এবং প্রচুর এভরি ইয়ার অ্যাপারেন্টলি, প্রতি বছর অ্যাপারেন্টলি নতুন নতুন যারা ক্যাম্পে যায়, যারা এটা জানে না, মানে যারা কয়েকদিন ধরে ক্যাম্পে আছে বা অনেকদিন ধরে আনসার আছে বা ওই এলাকায় থাকে, ওরা এটা জানে। আচ্ছা, তো নতুনদের মধ্যে অনেকেই না জেনে বনে রাতের বেলা যায়, মানে হয়তো ঘুরতে যায় বা কোথা থেকে আসছে, বনের ভিতর দিয়ে শর্টকাট হতে পারে, হোয়াটএভার, এবং এসে বলে যে হ্যাঁ আমার সামনে দিয়ে একটা শুয়োর, এখানে অনেক শুয়োর আছে, আমার সামনে দিয়ে গেছে। তারপর ওরা মারা যায় বিভিন্ন ভাবে, অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে, অসুখে মারা যেতে পারে। মানে ঠিক ওইখানেই যে মরতে হবে এরকম কোনো ব্যাপার না, শুয়োর ডাজন্ট কিল ইউ। আচ্ছা, ওকে, তারপরে ঘটনাটা ঘটে। হ্যাঁ, অ্যাপারেন্টলি এটাকে ওরা এখন বলে যে বনের একটা অপদেবতা টাইপের অথবা প্রেতাত্মা বা খারাপ জিন, মানে ইটস ইভল বেসিক্যালি। সো এরকম, সো যারা ওখানে কিছুদিন থাকে ওরা রাতের বেলা জীবনে বনে যায় না। আচ্ছা, সো আমরা যে গল্প এটা শুনেছি, আর ওখানে একটা আনসার ছিল যে এসব একদম বিশ্বাস করতে হবে। আচ্ছা, সে বলতো যে এসব ফালতু কথা, আমি বনে গিয়ে সারা রাত থাকবো, আমি ধর আল প্রুফ এখানে কিছু নাই। তখন সে গেছে, হি ওয়াজ ভেরি, মানে আসলে হি ইজ ওয়েল ট্রেন্ড, একদম ইয়েটে করা, ফিটফাট বডি, মারামারি জানে, ইজ লাইক এখানে শিওর চোর ডাকাত এবং সাহসী। সো ওগুলা আমি দেখে নিব না। তো গেছে রাতের বেলা, তো গিয়ে সে হাঁটাহাঁটি করছে বনে, তো ঠিকই ওর সামনে দিয়ে একটা শুয়োর হেঁটে গেল। আচ্ছা, সার্টেন টাইম। তো ওটা দেখে ভয় পেয়ে গেছে, ও নিজেও জানে না কেন ভয় পেয়েছে। সে তখন যেখানে ছিল সে বুঝলো যে এখানে থাকা যাবে না। ওকে, হি ওয়াজ নট ফিলিং সেফ। সে তখন দৌড় দেওয়া শুরু করলো, দৌড়তে দৌড়তে ওখানে সে একটা দিঘি বা পুকুর বা নদী, আমি জানি না, বনের ভিতরে একটা নদী গেছে আর কি বেশি, ওখানে চলে আসলো। তো ওখানে আবার একটা নৌকা বাঁধা ছিল, মানে ঘাট টাইপের আছে একটা ছোট, দিনের বেলা ওইসব জায়গায় আবার লোকজন থাকে, রাতে থাকে না। সে নৌকা দেখে সে ডিসাইড করলো যে, মানে সে এখন যেদিক দিয়ে আসছিল ওদিক দিয়ে ফেরত যেতে পারবে না, সে ভয় ওদিকে যেতে যাচ্ছে না। হিজ লাইক ঠিক আছে, আমি নৌকায় উঠে আমি দিঘির মাঝামাঝি একটা জায়গায় গিয়ে নৌকার মধ্যে বসে থাকি। আচ্ছা, ওকে, সারারাত এখানে বসে থাকবো, আমাকে আর কিছু হবে না। ওকে, তো আইডিয়া ঠিক করে সে নৌকা উঠে গেল, উঠে মাঝ দিঘিতে চলে গেল, গিয়ে সে বসে আছে। হঠাৎ করে তার ভয় আরো বেড়ে গেল। হঠাৎ খেয়াল করলো, কিছু আওয়াজ পেল আর কি, আওয়াজের দিকে তাকিয়ে দেখলো যে জঙ্গল থেকে বের হয়ে আসলো একটা ছোট্ট মেয়ে। ইয়েস, আচ্ছা, একটা ছোট মেয়ে। এই আমাদের এখানে একজন ছোট গেস্ট আছে দেখছি, হঠাৎ করে মানে বলার সঙ্গে আমি নিজেও শিওর হচ্ছি, মানে হ্যাঁ এটা এক্সপেক্ট করিনি এতটা, মানে 8-9 ইয়ার্স ওল্ড, বেশি বড় না, ছোট একটা মেয়ে আর কি। সে সুন্দর করে, ও মেয়েকে দেখেই প্রথম ওর থট হচ্ছে যে তখন বাজে আর কি গভীর রাত, মানে 2-3 এরকম কিছু হবে আর কি। ইজ লাইক যে এত রাতে এখানে তো মেয়ে থাকার কথা না, একদমই না, এত ছোট মেয়ে কেন এখানে আসবে, তো মহিলা হলেও হতো। মেয়েটা খুব নর্মালি জঙ্গল থেকে বের হয়ে ঘাটের কাছে এসে দাঁড়াইছে। আচ্ছা, দাঁড়ায় বেশ জল চোখে ওর দিকে তাকিয়েছে আর কি, জাস্ট ওর দিকে তাকাইছে। তো সে তখন বুঝছে যে এই কেস ঠিক না,
সামথিং সিভিয়ারলি রং এখানে। তখন সে ভয় কাটানোর জন্য সে পকেট হাতে দেখে যে সিগারেট আর ম্যাচ আছে। আচ্ছা, সে ধরে সিগারেট ধরলো। আচ্ছা, ম্যাচটা করে সিগারেট ধরলো। তো মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটা তাকায় থাকতে বললো, সিগারেট কতক্ষণ খাবা, সিগারেট তো শেষ হবে। এটা মেয়েটা বলছে? হ্যাঁ, আলো তো শেষ হবে, তখন আমি আসবো। ও মাই গড। মানে সে ওই আলো, এই এতটুকু আলো দেখে ফর সাম রিজন সে আসবে না, ওর সামথিং লাইক দ্যাট। আচ্ছা, লোকটার তো তখন ঘাম পড়া শুরু করছে, ওর সব সাহসটাও শেষ। সে তখন আল্লাহ আল্লাহ করা শুরু করছে, দোয়া পড়া শুরু করছে। মেয়েটা ওখানে দাঁড়ায় আছে স্টিল। হ্যাঁ, ও দাঁড়ায় আছে। তারপরে 1 ঘন্টা 2 ঘন্টা সে তার ফরচুনেটলি একটা ফুল প্যাক অফ সিগারেট। সে যতক্ষণ রাত ছিল খালি আল্লাহকে ডাকছে আর একটা পর একটা সিগারেট ধরাইছে। সিগারেট যখন শেষ হয়ে গেছে তখন সে ম্যাচ ধরাইছে একটা পর একটা করে। মানে সারাক্ষণ একটা আলো রাখার চেষ্টা করছে। ফাইনালি আজান পড়ছে। আচ্ছা, মানে সুবেহ সাথে হয়েছে। ওকে। তখন মেয়েটা বললো ঠিক আছে আরেকদিন, বলে মেয়েটা চলে গেল। এরপরে হি কেম ব্যাক, হি সারভাইভড। ও মাই গড। কিন্তু নোবডি নোজ হোয়াই হি সারভাইভড। হ্যাঁ, মানে খুব অদ্ভুত ব্যাপার যে সিগারেট না থাকলে ঘটনাটা হয়তো অন্যরকম ঘটতে পারত। মানে সিগারেটটা এখানে মেইন না, মেইন হচ্ছে যে ফর সাম রিজন ওর সামনে একটা আলো ছিল, আলোটা ছিল, জ্বলন্ত আমি ভুল বলেছি একদমই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে আমিও এটা শুনেছি যে আলোটা মানে কি বলবো, যে আলো দেখলে নাকি এরা দূরে সরে যায় বা থাকে না কাছে, এরকম অনেক কিছু শুনেছি আমি। সেই ঘটনাটাই ওখানে ঘটেছিল। ইয়েস, এবং এই ঘটনাটা আমাদের প্রচন্ড ইন্টারেস্টিং লেগেছে, মানে লাগা উচিত। এবং এটা আমার কাছে মানে ভয়ঙ্কর লাগছে। এবং ওখানে কেউ রাতে যায় না, ওখানে কেউ রাতে যায় না, এবং আমরা যাব। তবে শাকিব ভাই, একটা কথা বলি যে ওইখানে যদি আমি থাকতাম আমার এতটা সাহস হতো না যে পকেট থেকে ম্যাচটা বের করে জ্বালানো। মানে এটা ও তো একটা ট্রেন্ড আনসার, সেটাই, মানে তো ইউজ টু। এবং সে তাকে আমি একেবারেই নাম্বার দিব সবসময়, মানে পুরোটা নাম্বার দিব যে সে শেষ পর্যন্ত তার সাহসিকতাটা দেখিয়েছে। আমি বলে পারতাম না সত্যি, সেন্সলেস হয়ে যেতাম বা কিছু একটা হতো বা বেঁচে ফিরতাম না হয়তো। সাকিব ভাই যেটা বলেছিল যে গোরস্থান একটা সেফ জায়গা, বাট আনফরচুনেটলি আমার সাথে যেই ঘটনাগুলো ঘটেছে এটা আবারও সেই মানে গোরস্থান রিলেটেড। তো এটা ছিল এরকম, মানে তখন আমি ক্লাস 8-9 পড়ি। তো আমি শুয়ে আছি, আমাদের ওই রুমটাতে আমরা 2 ভাই থাকতাম আর কি, মানে আমাদের দুজনের সিঙ্গেল 2টা বেড ছিল। তো আমি শুয়ে আছি, হঠাৎ করে মনে হলো যে আমার পা ধরে কেউ টানছে। আচ্ছা, তো স্পষ্ট আমি একটু অনুভব করলাম যে কেউ হাত ধরে যদি পা টানে যেরকম একটা ফিলিং হয়, ঠিক সেরকম, মানে সিমস যে কেউ আমাকে পা ধরে টানছে। এখন আমাকে কি মানে জাগানোর চেষ্টা করছে বা কিছু বলার চেষ্টা করছে, এরকম কিছু একটা। তো আমি তাকে দেখার চেষ্টা করলাম, বাট সাদা কাফন দিয়ে একটা মানুষকে ঢাকা থাকলে যেরকম হয় ঠিক সেরকম একটা। আমি প্রচন্ড ভয় পেলাম, মানে আমি তখন মানে চিৎকার করবো, আমার গলা আটকে গেছে, মানে আমার গলা থেকে কোনো স্বর বের হচ্ছে না। আমি খুব চিৎকার করে আমার বড় ভাইকে ডাকার চেষ্টা করছি, বাট আমার হাত পা মনে হচ্ছে যেন কেউ আমাকে জোর করে চেপে রেখেছে এবং আমার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। একটা পর্যায়ে মানে আমি খুব চেষ্টা করে, মানে খুব নিজেকে বের করার চেষ্টা করে আমি উঠে গেলাম ঘুম থেকে। দেখি যে আমি ঘুমাচ্ছিলাম, আমার গা হাত পা পুরো ঘেমে গেছে। নেক্সট মর্নিং মানে তখন আমাদের পাড়ার ফ্রেন্ডরা মিলে আর কি, আমরা ওই আমাদের ওখানে একটি স্কুলের মাঠ আছে, ইসলামাবাদ স্কুল, ওই মাঠে আমরা বল টল খেলি আর কি। তো বল খেলার পর আমাদের মহল্লায় 2টা বড় পুকুর আছে, একটা হচ্ছে কবরখানার মধ্যে পুকুর, আর একটা হচ্ছে আপনার আমাদের পাড়ার ইয়েতে। তো পাড়ার ওই পুকুরটা হয় কি যে ওই অনেকেই গোসল টোসল করে, পানিটা একটু মানে সবুজ সবুজ শ্যাওলা, মানে নোংরা হয়ে গেছে, ওটাতে আমরা যাই না, আমরা ওই কবরখানার পুকুরটাতেই যাই। তো আমরা কবরখানার পুকুরে গিয়েছি বন্ধুরা, এর আগেও গিয়েছি, ওই দিনও গিয়েছি। আমরা পানির মধ্যে ঝাপাঝাপি লাফালাফি, এবং আমরা পানিতে নামলে মোটামুটি 1-2 ঘন্টার আগে উঠতাম না, এরকম একটা অবস্থা, হাত পা সাদা হয়ে যেত। তো খুব এনজয় করছি, ফ্রেন্ডরা মজা করছি। হঠাৎ করে আমার পায়ে কি একটা বাঁধলো, মানে কাঠে এসে বাঁধলে যেরকম হয় এরকম একটা কিছু একটা, মনে হলো কাঠের সাথে ধাক্কা লাগলো, এরকম কিছু। তো আমি ওটাকে খুব একটা আমল দিই নাই, হয়তো ভাবলাম যে ঠিক আছে এখানে হয়তো যেহেতু কবরখানা হয়তো কোনো কাঠ টাট পড়ে থাকতে পারে। আমি আরেকটু সরে গিয়ে আবার ওই জায়গায় আরেকটু সরে গিয়ে আমি মানে ওরকম আমার বন্ধুদের সাথে খেলা করছি। এরপর আমার পায়ে কি যেন একটা কাপড়ের মতো, মানে মনে হচ্ছে যেন
কাপড়ের মতো কি একটা জড়িয়ে যাচ্ছে। এন্ড দেন আই রিয়েলি ফ্রাইটেন, মানে আমি পা তুলে দেখি যে একটা সাদা কাপড় আমার হাতের সাথে চলে আসছে। আমি মানে খুব ভয়তে চিৎকার করে উঠেছি, আমার বন্ধুরাও চলে আসছে, এন্ড উই অল সি যে মানে একটা সাদা কাপড়। দেন তাড়াতাড়ি করে আমরা ওই চিৎকার করলাম, পুকুরের সব লোক মোটামুটি পুকুর থেকে উঠে গেল এবং আমরা সবাই পাড়ে চলে আসলাম। তখন ওই কবরখানার মধ্যে যারা কবর খোঁড়ে আর কি, এদেরকে ডাকা হলো, ওরা আসলো, ওরা এসে কাপড়টা টানাটানি করে উঠালো, দেখলো যে একটা ডেড মানে মরা বডি, অনেক আগের হয়তো কঙ্কাল হয়ে গেছে। তো এটা পুকুরের মধ্যে কিভাবে আসলো? এখন যুক্তি দাঁড় করার অনেক যুক্তি বলা যায় যে আসলে তো কবরখানার পুকুরটা যখন করা হয়েছিল নিশ্চয়ই অনেক কবর নষ্ট করেই ওটাকে পুকুর করা হয়েছে, কোনো বডি থাকলেও থাকতে পারে। বাট আমি তখন একটা রিলেশন খোঁজার চেষ্টা করলাম যে আমি কাল রাতেই একটা স্বপ্ন দেখলাম যে সামওয়ান ট্রাইং টু সে মি সামথিং, এবং আজকেই আমার সাথে পায়ের সাথে এরকম কেন হলো। তখন আমি ভয় পেয়েছি, মানে আমার কাছে তখন মনে হয়েছে যে হয়তো এই আত্মাটা মানে ইটস নট এ, মানে হয় না যে অপরিতৃপ্ত কোনো আত্মা, মানে যে হয়তো পরিত্রাণ পাওয়ার জন্য, লাইক ওর তো মাটিতে থাকার কথা ছিল বাট সে পুকুরে আছে, সে কিছু বলতে চেয়েছিল এবং সেই মেসেজটা হয়তো সে আমাকে, আমার মানে আমি তখন ওই রিলেশনটা চেষ্টা করলাম বোঝার যে আমি কেন দেখলাম ওই স্বপ্নটা, দেখলাম তার পরের দিন এরকম একটা ঘটনা ঘটল। রিলেশনটা এই জায়গাটাতে খুব অদ্ভুত যে আপনি আগের রাতে যা দেখলেন তার সিমিলার কিছু একটা পরের দিন ঘটলো। এবং আমি তখন আমার ফ্রেন্ডদেরকে বললাম যে দোস্ত জানিস আমি কিন্তু কাল রাতে এরকম একটা স্বপ্ন দেখেছি। নিশ্চয়ই, মানে তখন কেউ নিশ্চয়ই বিশ্বাস করেনি, তখন ওরাও ভয় পেল যে তোর সাথে এরকম কেন হলো। সেটাই, মানে খুবই অদ্ভুত ওই অবস্থায়। আজব ব্যাপার কি যে মানে আপনার সাথে এই ঘটনাটা আগের রাতে ঘটেছিল এবং আপনার পায়ে কাপড়টা আটকেছে। এটা এরকম না যে অন্য কেউ বললো যে জানিস মানে কালকে আমি এরকম একটা স্বপ্ন দেখেছিলাম, তাহলে তো ঘটনাটা মানে বিচ্ছিন্ন ঘটনা হতো, কিন্তু পুরোপুরি আপনি আমার সাথে। তো তখন আমার ফ্রেন্ড আমাকে ওই ইমাম সাহেবের কাছে নিয়ে গেল মসজিদে, মানে তখন দুপুরের টাইম ছিল, জোহরের ওয়াক্ত হয়েছে বা জোহরের নামাজের পরে হবে। আমাকে তখন হুজুরের কাছে নিয়ে গিয়ে বললো যে হুজুর এই ব্যাপার, ও তো কালকে রাতে এরকম একটা স্বপ্ন দেখেছে এবং আজকে ওর সাথে এরকম একটা ঘটনা ঘটলো, তো আপনি একটু ওকে ঝেড়ে দেন আর কি। পরে হুজুর একটু ফুটু দিয়ে দিল যাতে আমি ভয়তে আমার না হয়, এবং আমি বাসায় চলে আসলাম। আমার পরে আর কোনো রিয়াকশন হয়নি, মানে সবাই বলেছিল হয়তো ভয়তে আমার জ্বর টর আসতে পারে, বাট না, আমার জ্বর আসেনি, কোনো সমস্যা না, কোনো সমস্যা। ওকে রাসেল, এটা অবশ্য আমার একেবারে নিজের সাথে সম্পৃক্ত না, বাট ইটস এ কি বলে মানে আমার দেখা বা শোনা এরকম একটা কিছু। সেটা হচ্ছে যে ওই আমাদের পাড়াতে একটা পুকুর ছিল, তো পুকুরটা নিয়ে অনেকের অনেক রকমের, আমি কুসংস্কার বলবো না, বিকজ অনেকে এটাকে মানে বিশ্বাস করতো, রীতিমতো বিশ্বাস করতো আর কি। যেটা হচ্ছে যে ওই পুকুরে প্রায় মানে গোসল করতে গেলে হঠাৎ করে কেউ নিখোঁজ হয়ে যেত। আচ্ছা, ইভেন অনেক সময় ভর দুপুর বেলায় দেখা গেল ছোট বাচ্চা গোসল করতে গিয়েছে, 4-5টা বাচ্চাদের সাথে একজন নাই। এবং এরকমও শোনা গেছে যে যার বাচ্চা মিসিং হয়েছে বা যে লোকটা মিসিং হয়েছে তার আগের রাতে স্বপ্ন দেখে যে একটা খালি কলস, মানে খালি কলস একটা স্বপ্ন দেখায় যে পুকুরে ভাসছে। দ্যাট মিন দ্যাট পন্ড ইজ আস্কিং সামথিং। এবং দেখা যায় যে যাকে স্বপ্নটা দেখিয়েছে নট রিয়েলি যে তার ফ্যামিলিতে কেউ হবে, বাট নেক্সট মর্নিং বা নেক্সট ডেতে কেউ একজন মিসিং। তো যেটা হলো যে এই পুকুরটা নিয়ে যেহেতু সবারই একটা মানে এরকম ভয় বা ভীতি ছিল, তো একসময় ওই পুকুরের ওই জায়গাটুকুর যে মালিক ছিল হি ডিসাইডেড যে ওকে সে সেল করে ফেলবে। তো সে জায়গাটা সেল করে ফেললো এবং একজন লোক সেটা ভরাট করে বাড়ি বানাবে আর কি। তো মাটি ফেলা শুরু হলো। তো যখন ভরাট হয়ে গেছে, মোটামুটি পাইলিং এর জন্য সে রেডি, এরকম একটা সময় ওই যে বাড়িটার জমিটা কিনেছে তার ওয়াইফ স্বপ্ন দেখছে যে তার কাছে জোড়া ডাব, একটা স্বপ্ন দেখাচ্ছে যে জোড়া ডাব তার কাছে চাচ্ছে। তো ডাবের সাথে কি সম্পর্ক আসলো ওই বউটা ঠিক বুঝলো না। তো সে পরদিন সকালে তার হাজবেন্ডকে বললো যে দেখো আমি তো এরকম একটা স্বপ্ন দেখলাম, আমাকে একটা জোড়া ডাব চাচ্ছে আমার কাছে এবং পুকুরটা চাচ্ছে, মানে সে স্বপ্ন দেখলো এরকম যে পুকুরটাই তার কাছে একটা জোড়া ডাব চাচ্ছে। তো সে ভয় পেল, সে তার হাজবেন্ডকে বললো যে আমার মনে হয় তুমি পুকুরটাকে বাঁধ দাও, দ্যাট মিন হুজুর কাউকে ডেকে চারিদিকে কোনো সুরা টুরা দিয়ে কোনো একটা বাঁধ দাও।
তো হাজব্যান্ড প্রথমে জিনিসটা আমল দেয়নি, পরে চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, বউ যখন এত করেই বলছে তাহলে এটা করেই দেখি। তো সে তখন একজন হুজুরকে ডাকলো, ডেকে বললো যে এই অবস্থা, আমার ওয়াইফ তো স্বপ্ন দেখেছে যে একটা জোড়া ডাব সে চাচ্ছে। তো বললো যে তাহলে কি করা যায়? তো ঠিক আছে, হুজুর কিছু সূরা টুরা লিখে চার কোনায় আর কি, 4টা বিভিন্ন জায়গায় পুঁতে রেখে আসলো, যে পুকুরটাকে বাঁধ দেওয়া হয়েছে। তো ভদ্রলোকের 3 ছেলে মেয়ে ছিল আর কি, মানে দুটো ছোট, 2জন ছোট আর একজনের বয়স, মানে একজনের এইজ হবে বোধহয় 10-12, আর একজনের 8 আর একজনের 6, এরকম একটা। তো পরদিন ওরা স্কুলে যায়, 3জনই যখন স্কুলে যায়, তো ছোট 2জন আর কি, মানে বড়টার বোধহয় আগে ছুটি হয়ে যায়, ছোট জনের বোধহয় 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে ছুটি হয়। তো স্কুল থেকে ফেরার পথে ওরা ট্রাক একটা হিট করে, হিট করলে 2টো বাচ্চাই মারা যায়। 2টো বাচ্চা একসঙ্গে মারা যায়। এবং ওর বাচ্চাদেরকে আনতে একটা রিক্সাওয়ালা ফিক্স করা ছিল, রিক্সাওয়ালা আনতে যায়, রিক্সাওয়ালা ইনজিউর্ড হলো সিরিয়াসলি, বাট সে মারা যায়নি, শুধু বাচ্চা 2টাই মারা গেল। তো কিছুক্ষণের মধ্যে পাড়ায় খবর ছড়ায় পড়লো। তারপর তো আমরা সব দৌড়াদৌড়ি, মানে জিনিসটা দেখার জন্য গেলাম, দেখলাম যে হ্যাঁ বাচ্চা 2টো একদম শেষ, মানে একজনের তো মাথার উপর দিয়ে গেছে, মানে মাথার ঘিলু বেরিয়ে গেছে একটা বাচ্চার, আর একটা বাচ্চার হাত মানে পেটের উপর দিয়ে গেছে, ওর একটা হাতের পোর্শনটা চলে গেছে একদিকে বডির, মানে পেটের মাঝখান থেকে গেলে যেটা হয়। তো এটা কি মানে না, খুবই অদ্ভুত ব্যাপার যে এটা একটা মানে সারা সবসময়ের জন্য আমার মনে একটা প্রশ্ন জাগে যে এই স্বপ্নটার সাথে ওই পুকুরটা আসলে পুকুরটা কি এক্স্যাক্টলি, আমি এটাই কোশ্চেন করতেছিলাম যে পুকুরটা অনেক পুরানো পুকুর, কিন্তু মানে সবাই বলে যে এটা সেই ব্রিটিশ আমল থেকেই পুকুরটা ছিল, বেশ পুরনো পুকুর, এবং পাড়ার অনেকে ওই পুকুরের পানি কি বলে মানে ফুটায় খাওয়ার জন্য নিয়ে যেত, বিকজ ইটস ভেরি মানে বিগ পন্ড, দিঘি টাইপের আর কি বলা যায়। একদম। সুতরাং মানে মনে হচ্ছে যে একটা পুকুরের পক্ষে মানে এরকম ঘটনা ঘটা, তার মানে আমার কাছে প্রশ্নটা প্রথমেই আপনার গল্পটা শুনে প্রথম যেটা মনে হয়েছিল, তাহলে পুকুরটা কি? এখন অনেকে বলে যে পুকুরটা হতে পারে রিয়েলি পন্ড, বাট পুকুরের মধ্যে হয়তো কারো আত্মা ছিল, বা হয়তো পুকুরে কাউকে ডুবায় মারা হয়েছিল, বা কোনো কাউকে মেরে ফেলে ওখানে ফেলে রাখা হয়েছিল, ইট কুড বি মানে কোনো আত্মা। কিন্তু এটা নিশ্চয়ই ওই জায়গায় সবাই জানে, এবং এই ঘটনাটা মানে নিশ্চয়ই আপনার এলাকার সবাই। হ্যাঁ, আচ্ছা, যে ভদ্রলোক জমিটা কিনেছিল সে অবশ্য আমাদের এলাকার না, উনি বাইরের ছিল, বাট তারপরে কি আর ওইখানে ছিলেন বা এরকম? না, উনি তখন ওই জায়গাটা, ইনফ্যাক্ট ওই জায়গাটা বহু বছর পরিত্যক্ত অবস্থা ছিল। ইভেন আমার মনে হয় যে রিসেন্টলি, তাও একজনে না, অনেকে ওটাকে প্লট আকারে, মানে ইটস এ ভেরি বিগ এরিয়া, সো লাইক 4-5 প্লট ওখানে করে এখন লোকজন বাস করে। বাট আমি যেটা বলছি তখন আমি ক্লাস 7-8 পড়ি আর কি, অনেক আগে ঘটনা, অনেক আগে। উত্তরে যাওয়ার সময় একবার, আচ্ছা, মানে এটা ঠিক রেড লাইনের আগে 2টা ঘটনা আছে এটার মধ্যে। তো আমরা ওই জায়গাটা হচ্ছে একটু ব্যারেন, অনেক কিছু নাই, এক স্ট্রেট রোড। সো আমরা স্পিডে যাচ্ছিলাম, আমি আমার একটা ফ্রেন্ড। সো হেঁটে মানে গাড়ি চালিয়ে যাচ্ছি রাত্রেবেলা। সো চালিয়ে যাচ্ছি, যাওয়ার সময় দেখি একটা মহিলা সাদা শাড়ি পরে একদম পাশ হেঁটে যাচ্ছে, একদম আই কন্ট্যাক্ট। আচ্ছা, আপনার চোখের দিকে? আমার ফ্রেন্ডের চোখের দিকে। আই থিঙ্ক শি মানে বলছে যে আই থিঙ্ক শি নিডস আ রাইড। আমি বলছি আমি কারোর জন্য থামবো না, চিনা যাই না, ইউ নো আই এম নট গোইং টু ডু ইট। সো ঠিক আছে, তারপরেও সিনো ইফ শি নিডস হেল্প, কারণ কোনো গাড়ি নেই, শি ডাজন্ট, মানে দেখে মনে হচ্ছিল না যে সে কোনো গরিব এরকম কিছু না, মানে একদম বেশ পশ টাইপের। পার্ক করলাম, 5 ফিটও হবে না তার সামনে, যে 5-6 ফিট এরকম মানে ইয়েতে। তো আছিলাম, তো তাকে দেখে নাই। সেই রাতে আমরা ফিরত আসছি, তখন বাজে রাত 2টা। সো ফিরত আসছি, আই ওয়াজ ড্রাইভিং অ্যারাউন্ড 60-70 এরকম, উত্তরা রোডে, তখন খালি একদম রাস্তা আসছে, চলে আসছি। হঠাৎ করে একটা, জানি না ইফ ইজ দ্য সেম লেডি, কারণ আমি তাকে ঠিকভাবে দেখতে পাইনি, একটা মহিলা মানে ঠিক 2 হাত ক্রস করে রাস্তার ঠিক 3rd লেনের মধ্যখান দিয়ে হেঁটে যাচ্ছে, তার পুরো ছেঁড়া কাপড়, ময়লা একদম ইয়ে। সো আমি যাচ্ছিলাম, আর পাশে একটা গাড়ি। আচ্ছা, আমি কোন রকমে তাকে অ্যাভয়েড করতে চাই, যে আমি থ্যাংক গড যে আমি মানে অ্যাক্সিডেন্ট কি হবে, মানে আমি যদি রাশ একটু ইয়ে করতাম তাহলে আমার গাড়ি উল্টাতো, আর আই উড হ্যাভ হিট দ্য কার। কিন্তু আমি জাস্ট কেন জানি না, আমার রিফ্লেক্সেস ভালো, আমি জাস্ট মুভড অ্যাওয়ে, জাস্ট একটু সোয়ার্ভ করে চলে গেলাম। ওকে, আমার যাওয়ার সময় আমি দেখলাম তাকে ঠিক আমার প্রথম উইন্ডো, পাশের উইন্ডো, ঠিক সেকেন্ড উইন্ডো থেকে উনি নাই, মানে ইট ভ্যানিশড।
তার মানে আপনি সামনে দেখেছেন এবং আমার ঠিক অত গাড়ি দ্রুত, পাস হ্যাঁ, অত দ্রুত। পাস করে যাওয়ার সময় পাশে নাই, আমার সাইড ভিউ মিররে দেখলাম আমার ফ্রেন্ড গুলো মানে পাশে যে বলেছিল মানে আমি বুঝতে পারছি। এবং আমি এই জায়গাতে একটা কথা অ্যাড করতে চাই। আমার একটা ফ্রেন্ড আছে, এই সব গল্পগুলো মিলে যাচ্ছে। সে কাস্টমার কেয়ারে চাকরি করে। তো কাস্টমার কেয়ারে চাকরি করার কারণে হয়তো দেখা যায় যে মানে প্রথমে সে যখন সে চাকরিটা নিয়েছিল তখন কল সেন্টারে ছিল আর কি। তো অনেক রাত হতো ফিরতে, এবং রাতের বেলায় উত্তরার ওই রাস্তা দিয়ে ফিরতো। এবং ঠিক একটা দিন এরকম একটা ঘটনা ঘটে, হঠাৎ করে প্রচন্ড শব্দে গাড়িটা থেমে যায়। থেমে যাওয়ার পরে ও জাস্ট ঘুমাচ্ছিল পিছনে, ড্রাইভার জাস্ট বললো যে কি ব্যাপার, কি থামালেন কেন এভাবে? তো বলে কি স্যার এখানে কিছু দেখেননি আপনি? তো এটা তো মাঝে মাঝে ঘটে। ও যেটা বলেছিল যে ওই সময়ে ওই রাস্তা দিয়ে মোটামুটি মানে প্রায় এটা হয় নাকি ওই ড্রাইভারের, এবং অনেকেই দেখেছে একটা মহিলা ক্রস করে। মানে জায়গাটা উত্তরার ওই রাস্তার এই কি বলবো যে এয়ারপোর্টের কাছাকাছি কোনো একটা জায়গায়। এবং এই জায়গাটা না আমি পরে একদিন আমি আর একটা ড্রাইভার একদিন ট্যাক্সিতে করে ফিরছি, সেই সময় ট্যাক্সি ড্রাইভারকে আমি জিজ্ঞেস করেছিলাম। সে বলছে যে হ্যাঁ স্যার এখানে এরকম ঘটনা আছে, একটা মহিলা আমিও দেখেছি যেরকম রাস্তা পার হয়। আমারটা পার হচ্ছিল না, সবচেয়ে ভয় লাগছিল যে মাঝখানে হাঁটছিল। বুঝতে পারছি। আরেকটা আমার ভাইয়ের সাথে হলো, মানে সে অলমোস্ট মানে ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। খুলনা থেকে আসার সময় একই। আচ্ছা। সো চালিয়ে আসছে গাড়ি, আস্তে আস্তে হঠাৎ দেখে যে দূর থেকে একটা মহিলা ঠিক রাস্তার মাঝখানে হাইওয়েতে ওকে দাঁড়ানো, সে নড়ছে না। সো ড্রাইভার ওয়াজ গোয়িং প্রিটি ফাস্ট। সো করতে যে সে আমার ভাই পিছের সিটে বসা, সো তাকে দেখছে সামনে মধ্যখানে কে যেটা। সো আস্তে 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 ড্রাইভার না পেরে মানে অ্যাভয়েড করার জন্য পুরো গাড়িটা ঘুরাই দিল। স্পিডে ঘুরাতে গাড়িটা পুরো উল্টে যায় কয়েকবার। ওকে। সো এর মধ্যে যতক্ষণ এই ঘুরছে মহিলাটার সাথে আমার ভাইয়ের পুরো একদম আই কন্ট্যাক্ট হয়। সো যত গাড়িটা পাস করছে তার পাশ দিয়ে পুরো মহিলাটা তার সাথে পুরো আই কন্ট্যাক্টে দেখছে ওই জিনিসটা, পুরো জিনিসটা দেখে as soon as গাড়িটা কয়েকবার রোল করার পরে সবাই তো ছড়াইছে রাস্তার মাঝখানে। তখন থ্যাঙ্ক গড দেয়ার ওয়ার নো কার্স, আদার কার্স। ওইটা যেটা হয়েছে আমাদের উত্তরায় আশকোরা নামে একটা জায়গা আছে। তো ওইখানে উই হ্যাভ 5 বিঘার মতো একটা বাগান বাড়ির মতন। তো ওইটা অনেকদিন বেশ অনেক আগে কিনা জমি পড়েছিল, আমরা কখনো ইউটিলাইজ করিনি। তো আমার নানু মারা যাওয়ার মাস 6 আগে উনি হঠাৎ করে ডিসাইড করলেন যে উনি ওইখানে গিয়ে থাকতে চান। ওখানে বেশ বিশাল বড় বড় আম গাছ আছে, কেউ থাকে না ওইখানে। সো আমরা খুব তাড়াতাড়ি ওনার জন্য একটা 3 রুমের একটা কটেজের মতো বানালাম। উনি এইটার প্রায় 4-5 মাস পরে উনি মারা যান। তো আমরা ওনাকে এখানে কবর দিই। কবর দেওয়ার আমার নানা খুব একা হয়ে যায়। তো হি ডিসাইডস যে উনি আর চাকরি করবেন না, উনি ওখানে থাকবেন। তো আমারও খুব ভালো লাগতো, খোলা জায়গা, সামনে বর্ষাকালে তুরাগ নদীর পানি এসে পড়ে খাল হয়ে যেত। আমি তখন ক্লাস 7-8 পড়ি। তো আমিও এখানে থাকা শুরু করলাম। এন্ড লোকজনের কাছে শুনতাম, তখন এলাকাটা পুরাই গ্রাম ছিল। লোকজন বলতো যে আপনাদের এখানে একটা যে বড় গাব গাছ আছে, জিন থাকে। আমি অলওয়েজ হাসতাম যে বলছে এটা কিভাবে হতো, একটা গাছের মধ্যে জিন থাকে। এবং তারা আমার নানাকে দেখতাম প্রায় এসে বলতো যে আপনি গাছটা কেটে ফেলেন, এটা রাখেন না। তা আমি একদিন জিজ্ঞেস করলাম যে আপনারা কি জিন দেখছেন গাছের থেকে? তারা বলছে হ্যাঁ আমরা দেখছি, রাত্রেবেলা গাছ থেকে একটা লোক এবং একটা মহিলা নেমে আসে। লোক এবং মহিলা, এবং তারা গ্রামের রাস্তায় হেঁটে যায়। এবং তারা কয়েকবার ধরার চেষ্টা করছে, এবং যারা যখন কাছে গেছে ইদার দে ভ্যানিশেস, তারা গায়েব হয়ে যায় একদম, অথবা দে টেকস আমাদের ফর্ম এন্ড ধরতে পারে না লোকজন। আই নেভার বিলিভ। মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স ওয়াজ, আমার নানাকে আমি কয়েকবার জিজ্ঞেস করছি, উনি কিছু বলে নাই। মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স ওয়াজ, আমার নানা একদিন এশার নামাজের পরে বসে কোরআন শরীফ পড়তেছেন, বাসা থেকে কবরটা দেখা যায়। আচ্ছা। তো হঠাৎ করে আমাকে ডাকতে বললেন এদিকে আসো। তো আমি ওনার কাছে গেলাম, উনাকে বললেন বাইরে তোমার নানুর কবরের দিকে তাকাও। আমি কবর দিকে তাকাই এলাম, অনেকক্ষণ বাইরে অন্ধকার, লাইট আলো যতটুকু দেখা যায়। অনেকক্ষণ পরে আমি বললাম তুমি কি কিছু দেখছো সেখানে? নানাকে জিজ্ঞেস করলাম, নানা বললো হ্যাঁ তুমি দেখো, তুমিও দেখবা। আচ্ছা। এবং দেখলাম যে পুরো বোঝা যাচ্ছে যে 2টা হিউম্যান বডি স্ট্রাকচার দাঁড়ায় আছে। আচ্ছা। এন্ড দে আর সো হিউজ। এবং কবরের পাশে জাম গাছটা, এটা 40 কি 50 বছর পুরনো একটা জাম গাছ। আচ্ছা। আমি এটুকু বুঝলাম যে বডি স্ট্রাকচার 2টাই জাম গাছ ছাড়াই উপরে উঠে গেছে। ও মাই গড। এবং ওইখান থেকে এবং কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ পাচ্ছি আমি খুব ভয় পেয়ে গেছি। আমি নানাকে বললাম যে একটা লাঠি দাও, লাঠি দাও, আমি রান আফটার দ্যাম। না যে করো না, এরা তো তোমার কোনো ক্ষতি করতেছে না। এবং আমি দেখলাম অনেকক্ষণ এখানে দাঁড়ায় রইলো, কোরআন শরীফ তেলাওয়াত করলো, এবং আস্তে আস্তে জিনিসটা মিলাই চলে গেল। মানে এই কোরআন তেলাওয়াত ওদের কাছ থেকে, ওদের কাছে ওইখান থেকে আওয়াজটা আসতেছিল ওইখান থেকে। ওকে। তো এই জন্যই আমার নানা বললো যে আমি গাছটা কোনো কাটতে চাই নাই। এন্ড মাই সেকেন্ড এক্সপিরিয়েন্স উইথ দেম ওয়াজ, একদিন কারেন্ট চলে গেছে, আর যেহেতু এটা একটা গ্রামের মতো এলাকা ছিল, সো আপনার এই বাঁশের বেড়া দেওয়া থাকতো বাড়ির চারদিকে। তো একটা বেড়ার দরজা ছিল, তার এরকম
খুললে ছেড়ে দিলে অটোমেটিক আবার লেগে যেত ঠাস করে আওয়াজ করে। আচ্ছা So, আমি একদিন এরকম বেড়ার দরজাটা খুলে দাঁড়ায় আছি, আচ্ছা এবং আমি ইচ্ছা করে একটা পাথর দিয়ে আটকে রাখছি, বিকজ আমি ভাবছি যে এখন না আটকে আমি আবার ভিতরে যাবো। আমি হঠাৎ করে দেখলাম পাথরটা সরে গেল, দরজা ঠাস করে লেগে গেল, বেড়ার দরজাটা একা একা। আমি একা, এবং ওই গাব গাছ নিচে আমি দাঁড়ায় আছি। ও মাই গড। আমি আবার দরজা খুললাম, খুলে দোয়াটা পড়লাম, পরে একটু জোরে হইচি আওয়াজ টাওয়াজ করলাম, করে আবার দরজা খুললাম, আবার পাথরটাকে উঠাই ওখানে রাখলাম, রেখে কিছু দাঁড়ায় আছি, কিচ্ছু হলো না। আমি যেই পিছন ফিরলাম আওয়াজ হলো, একটা খুট করে আওয়াজ হলো, তাকে দেখি পাথরটা সরে গেছে, দরজা আবার ঠাস করে লেগে গেল। মানে এই জিনিসটা একদম আপনার সামনে, চোখের সামনে, আমার চোখের সামনে, আমি তো দৌড়। না স্বাভাবিক, সেটাই স্বাভাবিক। যেটা আমি এখন যেটা মানে এটা নিয়ে আমি আর আমার বস অফিসে আমরা অনেক খোঁজাখুঁজি করছিলাম, পরে আর পাই নাই। ঘটনাটা একজন বাসের হেল্পারের কাছ থেকে শোনা। ওকে। এটা রাজশাহী থেকে, তারা মানে খালি ট্রিপ, রাত্রেবেলা খালি ট্রিপ যে বাসটা নিয়ে আসে, যে ড্রাইভার আর হেল্পার দুজন ছিল, আসার পথে হঠাৎ একটা মানে ফাঁকা জায়গার মতো কিছু লোক, 4-5 জন হবে এরকম কিছু লোক, একটা ডেড বডি নিয়ে বাসটা থামায়, যে এখানে কোনোভাবে এটাকে মানে ইয়ে করা যাচ্ছে না, আমাদের সামনে একটা জায়গায় যেতে হবে, একটা জায়গার নাম বলে যে এখানে যেতে হবে, তা একটা ইয়ে চায় আর কি, হ্যাঁ একটা লিফট চায়। তখন বাস ওরা কি কথা, মানে কি মানে মানুষ মারা গেছে এটার উপর তো কিছু নাই, দুইজন ডেড বডির সাথে 2জন লোক উঠে খালি বাস একদম পেছনে সিটে বসে ওরা বসে, বাস চলছে। মানে হঠাৎ হেল্পারটা মানে কিছু একটা পেছনের দিকে তাকিয়ে কিছু একটা মানে সে দেখে, সে নাকি তখন কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে যায় একদম। তারপরে সে তার গামছাটা দিয়ে বা বাসের ইয়েটা মিররটাকে ঢেকে দেয়, যাতে ড্রাইভার পেছনে না দেখে। আচ্ছা। সে মানে এরকম অবস্থায় অনেকক্ষণ চলছে আর কি। সে যেটা দেখছে সেটা হচ্ছে যে পেছনে সে তাকানোর পরে প্রথমে দেখছে যে পেছনে 2 লোক ওই কাপড়টা খুলে ডেড বডিটা খাচ্ছে। ওকে, মানে যারা সঙ্গে ছিল। হ্যাঁ, এবং ওর সাথে মানে চোখাচোখি হওয়ার পরে ওরা ইশারা করছে যে তুমি চুপ থাকো। এবং তারপরে মানে তারা ঠিক গন্তব্য যেখানে বলছিল সে পর্যন্ত যায় না, তার মাঝখানে বলছে যে আমাদের এখানে নামা দাও। নামার সময় শুধু আস্তে করে হেল্পারকে বলে গেছে যা দেখছো দেখছো। ও বনানী থাকে, বনানী কবরস্থানের পাশে ওর বাসা, খুব কাছে, এবং ওর বাসা থেকে ছাদ থেকে কবরস্থান খুব ক্লিয়ারলি দেখা যায়। ওকে। তো আমরা প্রায় ওর বাসায় যেতাম আগে, মাঝে মাঝে গিয়ে বারবিকিউ করতাম, ছাদে গল্প করতাম। তো একদিন হঠাৎ করে আমরা বলছি যে দোস্ত ওর বাসার ছাদে আমরা সামনে সপ্তাহে আসবো। ওকে। তো ও বলছে না আসিস না, আমি ছাদে কম যাই। আচ্ছা। তার মানে ছাদে কম যাস মানে, আমরা তো মাসখানেক আগে তোর বাসার ছাদে সারা রাত বারবিকিউ করছি, হইচই করছি, আড্ডা মারছি, এখন কি হলো? বলো না ছাদে হবে না, আমার বাসায় এসে কর। ঠিক আছে, তোর বাসায় আসবো। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা ওর বাসায় যাবো, ওরে ফুসলা ফাসলে ছাদে নিয়ে চলে যাবো আমরা। আচ্ছা। তো বাসায় গেলাম, কিন্তু সে ছাদে যাবে না। যেসব কি ব্যাপার, তুই ছাদে যেতে চাস না কেন? বলছে দোস্ত আমি কিছুদিন আগে ছাদে গেছি, এরকম ছাদে সিগারেট খেতেছিলাম, তো কারেন্ট ছিল না, তো বেশ বড় অ্যাপার্টমেন্টের ছাদ। তো হঠাৎ করে ছাদে সিগারেট খেতে এক কোণা থেকে আরেক কোণে হেঁটে গেলাম, এবং ছাদে কেউই নাই, আমি একা। তো হঠাৎ করে দেখলাম কোত্থেকে ছাদে একটা অন্য কর্নার থেকে একটা 8-10 বছরের একটা ছেলে হেঁটে চলে আসলো আমার সামনে। আমার দিকে তাকাইলো, কোনো কথা বললো না, হেঁটে সে আবার ছাদের আরেকটা কর্নার দিকে চলে গেল। তা আমি জিজ্ঞেস করলাম এই তুমি কোত্থেকে আসছো, কে? কিছু কোনো কথা বলে সে হেঁটে চলে সিঁড়িতে নেমে চলে গেল। আমি ভাবছি বলে ঠিক আছে, হয়তো লজ্জা পাইছে, ছোট ছেলে। আমি তার সিগারেট খাইতেছি, একটু পর যখন কারেন্ট আসছে, ছাদের একটা কর্নার সবসময় অন্ধকার থাকতো, এখানে লাইট টাইট থাকতো না। তো আমি এখানে সিগারেটটা নিভাইতে গেছি, গিয়ে দেখি এক বয়স্ক লোক নামাজ পড়ছে ওই জায়গায়। আচ্ছা। বলে আমি যখন সিগারেটটা আমার হাতে সিগারেটটা সেই জায়গায় মানে একদমই নামাজ পড়ছে, এবং আমি যেইকে দাঁড়াইলাম উনি জাস্ট ডান দিকে মাথা ঘুরে আমার দিকে তাকাইলো। আচ্ছা। তাকে জাস্ট নাই কিছু। এবং বাসার সামনে আপনি বলছিলেন যে এটা ওর বাসার সামনে, একদম ওর বাসার থেকে মানে ছাদ থেকে দাঁড়ায় পুরো বনানী কবরস্থান দেখা যায়। পরে মানে এর পরেও কিরকম ঘটনা? এরপরে সে আর ছাদে যায় না। স্বাভাবিক, খুবই। নাজিয়া আর এসএমের সাথে মিল রেখে বলবো যে ডুপ্লিকেসি যে ব্যাপারটা, এটা আমি একবার এক্সপেরিয়েন্স করছি। ওকে। তো আমি যে বাসার কথা বলছিলাম ধানমন্ডি 32 নম্বরে, তো দ্যাট হাউস বেসিক্যালি এটা দোতলা একটা বাসা ছিল, উপরতলায় বাড়িওয়ালা থাকতো, নিচতলা আমরা থাকতাম। যেহেতু পুরানো দিনের একটা বাসা, এটা বিশাল সাইজের 12 কাঠার উপরে 4-5টা রুমের একটা বাসা, বাগান টাগান দিয়ে। তো একদিন যেটা হলো যে মানে আমরা জানতাম যে এই বাসায় আসলে অনেক কিছুই হচ্ছে পুরানো বাসা দেখে, আমরা কোনো একটা পাত্তা দিতাম না। তো একদিন
আমরা বাড়িওয়ালাদেরকে দাওয়াত দিই এবং আমাদের বাসা রাত্রেবেলা নিচে দাওয়াতে আসে, ফুল ফ্যামিলি আসে। তো আমাদের বাসাটা ছিল নিচতলায়, মাঝখানে একটা বিশাল বড় হল রুম এবং হল রুমের চারদিকে 5টা বেডরুম, একটা হোটেলের মতো করে। এবং লাস্টে যে রুমটা ওইটা আসলে বেশি করে যাওয়া হতো না, অন্ধকার, বাসার শেষের দিকে দেয়ালের সাথে ছিল, এটা বন্ধ থাকতো। তো খাওয়া দাওয়ার পরে আমার মা বললেন যে বাড়িওয়ালার ছেলেকে, ছোট ছেলেকে তুমি মিষ্টি দিয়ে আসো। আমরা ওকে খুঁজে পাচ্ছি না, ডাকতেছি। তো হঠাৎ করে শুনলাম ওই রুম থেকে উনি আমাকে বলতেছে যে আমি এখানে। আমি একটু সারপ্রাইজ হলাম যে অন্ধকারের মধ্যে উনি কি করছেন এখানে। তো ভালো, এই বাসায় বা কেন? হ্যাঁ, এই বাসায় বা কেন? আমি হয়তো সিগারেট টিকেট খেতে হয়তো গেছে, হয়তো চাচ্ছে মুরব্বীদের সামনে সিগারেট খেতে। আমি রুমে ঢুকছি, ঢুকে দেখি উনি বসে আছে এবং বাইরে থেকে যে লাইট পড়তেছে আই কুড সি হিজ ফেস প্রপারলি। ওকে। তা আমি ওনাকে বললাম যে আপনি এখানে বসে আছেন কেন? আপনাকে সবাই খুঁজতেছে ভিতরে, আম্মা মিষ্টি পাঠিয়েছে আপনার জন্য। আচ্ছা। তুমি আমাদের তাকাইলো বললো যে তুমি টেবিলে রেখে দাও। আমার সামনে টেবিলে রেখে আমি রুম থেকে বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার সময় বললাম যে আপনি এদিকে চলে আসেন তাড়াতাড়ি। তো বলে আমি হল রুমে গেছি, হল রুমে গিয়ে আই ওয়াজ শকড বিকজ আই স হিম আমার বাবার সাথে দাঁড়ায়, উনি সামনাসামনি কথা বলতেছে। আপনি ওই রুমে আবার তাকে দেখে এসেছেন? মিষ্টি রেখে আসছি আমি, এবং আমি তাকে বললাম যে আপনি এত তাড়াতাড়ি কিভাবে এখানে আসলেন? উনি বললো তুমি কি বলতেছো? আপনি ওই রুমে মাত্র কথা বলে আসলাম, মিষ্টি দিয়ে আসলাম, আপনি এখানে চলে আসলেন আবার কিভাবে? আমি এখানে তোমার আব্বার সাথে কথা বলতেছি। তার মধ্যে কিছু বললাম না, আমি রুমে আবার ব্যাক করলাম, লাইট জ্বালাইলাম। লাইট জ্বালা দেখলাম রুমে কেউ নাই, চেয়ারটা ব্যাকা করা, মানে কেউ বসেছে উঠে চলে গেছে এবং মিষ্টি বাড়িটা খালি। ফ্রেন্ড বিপু, এটা হচ্ছে এটা বেশ মানে কি ভয়ের এবং কমেডির, মানে সে এটা হচ্ছে FOF কাহিনী, ফ্রেন্ড অফ ফ্রেন্ড। মানে সে গেছে একদম, তার ফ্রেন্ড বলছে যে তার নানির সাথে দেখা করতে নিয়ে যাবে। তার কারণ কি, তার নানি জিন। আমি এই এতদিন শুনছি নানি জিনে আসর থাকে, এই থাকে নানি জিন মানে কি। তারপরে সে গেছে এবং আমার মানে কি নিউটনের খুব ক্লোজ ফ্রেন্ড, তুমি চিনবা, মানে ভালো গিটারিস্ট। গেছে, গেলে দেখতেছে যে উঠানে ওইখানে একটা কুড়ে ঘরের মতো আলাদা বানানো, সেখানে তার নানি মাঝে মধ্যে বসে। সেই নানি, জিন নানি আর কি, সবার সাথে কথা বলে না। তো একটা শাড়ি, বাসের একটা দেওয়া আছে, তার পাশ থেকে একটা শাড়ি দেওয়া, ওই পাশে কেউ নাই। তারপরে ওরা ঘরে কিছুক্ষণ বললো যে এখানে বয়, ওরা বসলো। বসার পরে ওরা টের পাচ্ছে কি শাড়ির ওই পাশে একটা এক্সিস্টেন্স। তারপরে এখন বলতেছে, ওর ফ্রেন্ড বলতেছে তুই হাত দিবি? হাত, ওই আমি স্বপ্নে যেরকম দেখি, ওই সাকিব বাসের পেন্টিং আমি যেরকম দেখছি, গায়ের লোমস একটু জিনিস থাকে, ওর এক্সপিরিয়েন্স সেম। ও ওই শাড়ির উপর থেকে হাত দিলে বলছে যে একটু লোমস, জিনিসটা খুব লোমস। এবং তারপরে তার এক্সপিরিয়েন্স খুব ভয়ের, এবং ওই ফ্রেন্ড তাকে যেটা জানাইছে, এখানে জিনিসটা একটু হালকা কমেডি, মানে ভয়ের এবং কমেডি। ওই মহিলার ছেলে আছে, সে জার্মানিতে ডাক্তার। এবং আমার ওই ফ্রেন্ডটা যে ও এমন চামবাজ, ও বলছে কি ওরা না একটা ডাক্তার, মনে পড়ছে ওরা একটা ওষুধ আনার কথা, সেটা মানে কি এখানে পাওয়া যায় না, ওরা জার্মানির ওষুধ। বলছে কি আমার একটু আয়না দিতে করতে পারবি? এবং সেই ওষুধ পর দিন চলে আসছে ওর ফ্রেন্ড। এটা কি সত্যি? মানে এটা জার্মানি থেকে সেই ওষুধটা চলে এসছে বাংলাদেশে পরের দিন? হ্যাঁ, তার মানে কি জার্মানিতে একজন জিন ডক্টর আছে, মানে কি বুঝতে পারছি। মানে মা যদি জিন হয় তাহলে ছেলে এরকম। আমার কাছে মানে কিন্তু ব্যাপারটা তো প্রমাণিত, মানে ব্যাপারটা প্রমাণিত এই জন্য বলতেছি যে ও এক্সিস্টেন্স টের পাইছে হাত দিয়া। না, তার চেয়ে বড় কথা যে ওষুধটা একদিনের মধ্যে জার্মানি থেকে এখানে চলে আসলো। তার মানে আমাদের এখানে তার মানে একজনের নানি যিনি জিন আছেন, এবং জার্মানিতে একজন ডাক্তার আছেন যিনি জিন। আমি জানি না যে জিন হলে আবার কি ওর মানুষ হলো, মানে দুইটা, মানে সাইন্টিফিক্যালি দুইটা স্পেসিসে মানে কি এটা হইতে পারে না, মানে সেটাই। মানে আমি ওই জন্যই মানে অনেক কিছুরই ব্যাখ্যা আসলে নাই। অনেক আগের ঘটনা, এরকম অনেক স্টোরি আমরা হয়তো অনেকেই শুনে থাকি, অনেক হয়তো শুনিনি। আচ্ছা, স্পেসিফিক কিছু কারণে আমরা এখানে যাব। একটা লোক, সে বাড়ি ফিরছিল ঢাকা থেকে, তো অনেকদিন আগের কথা। তো তখন তার, এটা হচ্ছে ওই সিলেট হবিগঞ্জ ওই এলাকার আর কি। তো হবিগঞ্জ সম্বন্ধে যারা বেশি জানে না, সেটা হচ্ছে যে হবিগঞ্জ এই বর্ষার সিজনে অনেক ডুবে যায়। এবং হবিগঞ্জে যদি কেউ যায় তাহলে দেখবে গ্রামের দিকে একটু ঢুকলেই, হবিগঞ্জের শহরটা খুব ছোট, আচ্ছা একটু গেলেই গ্রাম। তো গ্রামগুলা অনেক দূরে দূরে আর ছোট ছোট ক্লাম্পসে, আর ক্লাম্পগুলা সব একটু উঁচা জায়গায়। আচ্ছা, বুঝছো, মানে ঢেউ খেলানোর মতো একদম নিচে, মানে খালি জায়গাগুলো হচ্ছে ঢেউয়ের নিচের পাটটা, আর ঢেউর উপরের পাটটা একটা ছোট গ্রাম, এরকম আর কি। মানে বেসিক্যালি ফ্লাড যেখানে একটু কম হয় ওখানে গ্রামটা হয় আর কি। আচ্ছা, এরকম একটা সিচুয়েশন। তো এনিওয়ে, তো নৌকা টোকা করে যাচ্ছিল, গিয়ে ঘাটে টাটে নামছে, তো রাত হয়ে গেছে। আগে যেটা ছিল যে বাড়িটারি যেতে অনেক কষ্ট করতে হতো লোকজনদের।
রাত হয়ে গেছে, সে হেঁটে হেঁটে যাচ্ছে, তখন হঠাৎ করে ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়েছে আর কি। আচ্ছা। তো সে তখন ওর তো অবস্থা টাইট, ভিজে টিজে একদম একাকার, কোথাও কাউকে দেখছে না, কোনো আলোবাতি নেই, তখন ইলেকট্রিসিটি তো ছিল না ওসব দিকে, এবং ঘুটঘুটে অন্ধকার। তো সে একটু ভয়ও পাচ্ছে, ঠান্ডায় ভিজতেছে, মানে যাবতীয় বাজে অবস্থা। তো হঠাৎ সে তখন ওই রাতের বেলা চাঁদের আলো যতটুকু ছিল ওখানে দেখে যে দূরে একটা ছোট্ট মসজিদ দেখতে পাচ্ছে। আচ্ছা। মসজিদ দেখে তো আচ্ছা ফাইন, একটা শেল্টার পাওয়া গেল আর কি। দূর দিয়ে মসজিদে যায়, তো মসজিদে গিয়ে সে, আর গ্রামের মসজিদগুলো ছোট হয়, ছোট ছোট মসজিদ থাকে আর কি। তো ওখানে গিয়ে হি টুক শেল্টার, শেল্টার নিল। শেল্টার নিয়ে সে ওই কাপড় টাপড় যা পারলো চেঞ্জ করলো, সাথে কাপড় টাপড় ছিল, চেঞ্জ করে সে সাফ টাফ করে সে বসে থাকলো, বসতে বসতে ঘুমাই গেল। আচ্ছা। ঘুমাই গেছে, ভাবছে এখানে ঝড়, তখন অনেক রাত আর কি, মানে 11টা-12টা হবে whatever। ভাবছে যে রাতটা এখানেই সেরে দিই, এখন এত রাতে বের হবো না। তো ঘুমাই গেছে। তো ঘুমের মধ্যে হঠাৎ ফিল করা শুরু করছে যে ওর অনেক গরম লাগতেছে ঘুমের মধ্যে। হ্যাঁ। আচ্ছা। এরা কিন্তু ঝড় হচ্ছিল, আর ঝড় হলে কিন্তু ওই বৃষ্টি বাতাস ঠান্ডা হয়ে যায় পুরো রাতের বেলা, এবং চারিদিকে যেহেতু পানি আরো ঠান্ডা হয়ে যাওয়ার ঠান্ডা হয়, তো ওর গরম, বেশ গরম লাগা শুরু করলো, অস্বস্তিকর গরম লাগা শুরু করছে। ওকে। তখন হঠাৎ তার মানে গরমে তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে হি স সামথিং ভেরি স্ট্রেঞ্জ। কিরকম? সেটা হচ্ছে যে সে দেখে যে ওই মসজিদটা ইজ ফুল অফ পিপল। মসজিদটা? হ্যাঁ, মসজিদটা ইজ ফুল অফ পিপল, সবাই সাদা পাঞ্জাবি, এটা সবাই একই কথা বলে। তো ও বলছে যে সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, এই সেই, পাগড়ি টাগড়ি টুপি টুপি পরা, খুব ধবধবা সুন্দর দাড়িওয়ালা লোকজন, এভরিবডি ইজ প্রেইং। সবাই দোয়া করছে বা সবাই নামাজ পড়ছে। হ্যাঁ, সবাই দোয়া করছে, নামাজ পড়ছে, জিকির পড়ছে, এবং সে এটা দেখে একটু ইয়ে হয়ে গেল যে কি ব্যাপার, এত রাতে এখানে তো লোক কেন। তো সে তখন, সবাই তো নামাজ রোজা পড়ছে, মানে কালাম মানে দুধ পড়ছে, সে কথা বলার সাহস পাচ্ছে না, মানে আচ্ছা ডিস্টার্ব করে কি ভাই নামাজ পড়ছে, মসজিদই তো নামাজ পড়বে, কোথায় নামাজ পড়বে। সেটাই। সে ভাবলো যে আচ্ছা এত লোক নামাজ পড়ছে এত রাতে, হ্যাঁ এত রাতে আমি একটু পড়ি। আচ্ছা। কারণ কেমন লাগে, সবাই পড়তেছে, আমি এখানে বসে আছি। সেও খুব ইন্সপায়ার্ড হয়ে সেও নামাজ টামাজ পড়া শুরু করলো আর কি। নামাজ পড়ছে। তো এট ওয়ান পয়েন্ট সে সেজদা দিয়ে উঠা দেখে কেউ নাই। এইটুকু সময়ের মধ্যে সবাই উঠাও। হ্যাঁ, ও সেজদা দিল, উঠলো, উঠা দেখে কেউ নাই। আচ্ছা, কেউ নাই। তো সে তখন ঘাবড়ে গেল, কি ব্যাপার, ধাম করে আর স্বপ্ন নাকি, তখন সে একদম কনফিউজ নাকি, এটা কি স্বপ্ন দেখলাম। আচ্ছা। দেন সে একটা শব্দ শুনছে, কি জানি ঢুকতেছে মসজিদে। আচ্ছা। মসজিদে তখন ইমাম সাহেব একজন ঢুকছে, ঢুকা ওকে দেখে চিৎকার দিয়ে দৌড় দিয়ে বাইরে পালা গেছে। মানে তখন হচ্ছে যে যিনি মানে সেই মসজিদে আশ্রয় নিয়েছিলেন তাকে দেখে। হ্যাঁ, তাকে দেখে সে মানে যে লোকটা ঢুকছিল বিশাল এক চিৎকার দিয়ে দৌড়। আচ্ছা। তখন সে তো এখন সে কমপ্লিটলি কনফিউজ, হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন। তখন সে কি করবে, আর একটু ওয়েটেড করলো। তো তারপরে তখন ফজর টাইম হয়ে গেছিল বেসিক্যালি। ওকে। তো একটু পরে এই আধা ঘন্টা 1 ঘন্টা পর পুরো আলো হয়ে গেছে। আলো হওয়ার সাথে সাথে ওই লোকটা ফেরত আসছে। আচ্ছা। লোকটা ফেরত আসছে যে তখন বলছে কি ব্যাপার, তখন সে বেরোচ্ছে, সাহস কি ব্যাপার, আমাকে দেখে এইভাবে পালাইলেন কেন। তখন বেসিক্যালি তখন সে ওকে অনেক এক্সপ্লেন করছে। স্টোরিটা খুবই ইন্টারেস্টিং। স্টোরিটা হচ্ছে যে ওই মসজিদটাকে ওরা বলে জিনের মসজিদ। আচ্ছা। ওকে, ওটা জিনের মসজিদ বলা হয়। আচ্ছা। অ্যাপারেন্টলি দিস ওয়াজ বিল্ট ডিউরিং হযরত শাহজালালের টাইম। ওকে। মানে শাহজালাল যখন সিলেট কনকর করছিলেন, উনি তো ওই দিক দিয়ে ঢুকছিলেন, ওনার 2টা আর্মি ছিল। আচ্ছা। ওয়ান ওয়াজ দ্য নর্মাল আর্মি, আর একটা ছিল দ্য আনসিন আর্মি। ওকে। এটা একটা টার্মও আছে, টার্মটা আমি ঠিক জানি না। আচ্ছা। ট্রান্সলেট করলে এর টার্মটা হচ্ছে আনসিন আর্মি। আনসিন আর্মি। ওকে। ওই আনসিন আর্মি একটা রিকোয়েস্ট ছিল টু হযরত শাহজালাল যে উই নিড এ প্লেস টু প্রে। এন্ড সেই মানুষ সেই অ্যাপারেন্টলি এগুলো সত্যি মিথ্যা আমি জানি না। না, ঠিক আছে, সেটা ঠিক আছে। তখন হযরত শাহজালাল অ্যাপারেন্টলি ওই একটা ওই মসজিদ বানিয়ে দিয়েছিল যেখানে দিনের বেলা পিপল ক্যান প্রে, রাতে ওখানে কেউ যায় না। ঠিক আছে, রাতে ওই জিনরা নিয়ে গিয়ে নাকি ওখানে তারা তখন প্রে করে। হ্যাঁ, তারা প্রে করে, এবং ওই ভদ্রলোক রাতে ছিল। জিনরা ওখানে গিয়ে হি স জিন যারা প্রে করতেছিল। ওকে। এন্ড জিনরা চলে গেছিল, বিকজ শুভে সাদিকের সময় হয়ে গেছিল দেখে জিনরা চলে গেছে। আর ওই মজ্জেম যে আসছিল সে এসে ভাবছে ওই লোকটা জিন, মানে একজন থেকে গেছে। হ্যাঁ, বিকজ হি ডিডন্ট এক্সপেক্ট টু সি এনিওয়ান দেয়ার। রাইট। সো